আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 আগস্ট 2021-এর প্রত্যেকটি অঙ্কের সমাধান আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো তোমরা অলরেডি প্রত্যেকেই জানো যে তোমাদের টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু 5খানা দিয়েছে। তার মানে প্রথম 3টি তোমাদের জমা নিয়ে নিয়েছে, এবারে তোমাদের কিন্তু পার্ট 4 এবং পার্ট 5 দিয়েছে। তো তোমাদের যদি কোনো সাবজেক্টের কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখনও বাকি থেকে থাকে, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাবে, একটি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করবে, অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও একটি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা 5টা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন এবং উত্তর পরপর পেয়ে যাবে, অর্থাৎ এক ক্লিকেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর প্রশ্নপত্র। এটা তোমরা একবার দেখে নাও, এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রটি। চলো এর উত্তরগুলো আমি সমাধান করে দিচ্ছি। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরের প্রশ্ন, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, MCQs। তো 1 নম্বরের এখানে যে প্রশ্নটি দিয়েছে তোমরা দেখো কি বলা হয়েছে, যে x ইনফিনিটি y এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান কত হবে। তো চলো অঙ্কটি আমরা করে নিই। তাহলে এখানে আমাদের দেখো প্রথমে বলে দিয়েছে যে x ইনফিনিটি y। তো এটাকে আমরা জানি যে এইভাবে আমাদের লিখতে হবে যে x = k y, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম যে x = ky। তো দেখো, সুতরাং ওখানে দিয়েছিল আমাদের 5x = 3y। তাহলে আমি এখানে কী লিখবো, দেখো 5-এর জায়গায় 5 লিখলাম, ইন্টু এখানে x এর মান তোমরা দেখতে পাচ্ছ ky। তাহলে এই x এর মানটা আমাদের অবশ্যই আমরা এখানে ky লিখে দিলাম, আর এখানে সমান কত দিলাম, 3y। ঠিক আছে, তো দেখো পরেরটাতে ভালো করে দেখো তোমরা। আচ্ছা, এই দিকের a আর এই দিকের এটা কিন্তু আমি কেটে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 5k = 3। তাহলে সুতরাং k = কি দাঁড়াচ্ছে দেখো, 3/5। তাহলে এখানে আমরা k এর মান পেলাম 5। তো তোমরা অপশান দেখো, অপশান ডি এর অঙ্কটি কিন্তু আমাদের অঙ্কের উত্তরের সাথে মিলে গেছে। তাহলে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার হলো কিন্তু ডি এরটা। তো তোমরা দেখো একবার অঙ্কটি। তো দেখো এই হচ্ছে ডি এর অঙ্কটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো আমরা পরের অঙ্কটি করে নিই। দেখো এখানে 2-এর দাগের অঙ্কটি কি বলেছে। 2-এর দাগের অঙ্কটি বলছে, অমল 5000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশে তাদের বণ্টিত হবে যে অনুপাত, মানে লভ্যাংশটা তাদের কোন অনুপাতে বণ্টিত হবে। তো চলো আমরা অঙ্কটা করে নিই। তো দেখো আমি এখানে লিখেছি 2-এর অঙ্কটা, যে অমলের টাকা খেটেছে ইস্টু ফতেমার টাকা খেটেছে। তো এখানে অঙ্কটা বলা হচ্ছে যে অমল 5000 টাকা দিয়েছে, খেটে 9 মাস খেটেছে। তাহলে আমি এখানে লিখে দিলাম, দেখো 5000 × 9, আর এখানটা আমি ইস্যু দিলাম। দেখো ফতেমার এখানে টাকা খেটেছে 6000 টাকা, সেটা খেটেছে আমাদের 5 মাস। তাহলে দেখো 5 9 হচ্ছে আমাদের 45, তাহলে 45,000 ইস্টু দেখো 5 6 30, 30,000। দেখো এর 3টে শূন্য, এর 3টে শূন্য, 3টে শূন্য, 3টে 0। যদি 5 দিয়ে কাটিয়ে দেখো 5 9 45, আর এখানে 5 6 30, আবার 3 দিয়ে কাটলে দেখো 3 3 9 আর 3 2 6। তাহলে অঙ্কের উত্তর পেলাম আমরা 3:2। তো আমাদের অপশান এ হলো অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটি আমরা করে নিই। তাহলে এটা আমাদের এর অপশানটা হলো। তো 3 নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, আর ও কিউ এর মানটা এখানে 9 সেমি এবং পি ওর মান 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে। 4টি কিন্তু এখানে অপশান দেওয়া হয়েছে। তো চলো অঙ্কটি করি। তো দেখো তোমরা 3 নম্বরের অঙ্কটি দেখো কি বলেছে। এখানে কিন্তু অঙ্কটির চিত্রটা আমি এঁকে নিয়েছি। এখানে বলা হয়েছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের P
পি হচ্ছে একটি বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ এটা বহিস্থ বিন্দু, সরি এটা হচ্ছে বহিস্থ বিন্দু। এখান থেকে আমাদের কিউটাকে আমরা জুড়ে দিয়েছে, স্পর্শ করে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে পি খেয়েছি, দেখো ও আর কিউ এর মান হচ্ছে 9 সেমি, আর পি আর ও এর মান কিন্তু হচ্ছে 15 সেমি। তাহলে বলছে যে পি আর কিউ এর দৈর্ঘ্যটা আমাদের কিন্তু অঙ্কে বার করতে হবে। তো দেখো এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, যেটা হচ্ছে ও আর কিউ, ও কিউ লম্ব দেখো পি কিউ, তাই তো। এবং দেখো ভালো করে লক্ষ্য করো, পি ও কিউ সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে পি ও কিউ সমকোণী ত্রিভুজ এবং ওপি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এবারে এই যে ওপি যে অতিভুজ রয়েছে, এই ওপির মানটা আমাদের বার করতে হবে। ওপি হচ্ছে অতিভুজ, দেখো কিউপিটা হচ্ছে আমাদের অতিভুজ, আর কিউপি এর মানটা বার করতে হয়। তো তাহলে কিউপি বা পি কিউ আমরা লিখতে পারি, তা পি কিউ সমান সমান দেখো রুট ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ওকে, তাহলে ওপির মান হচ্ছে আমাদের 15, তাহলে দেখো 15 স্কোয়ার লিখে দিলাম, আর ও কিউ হচ্ছে 9 স্কোয়ার লিখে দিলাম। কিন্তু অঙ্কটা আমাদের কমপ্লিট করা দরকার নেই, কারণ দেখো আমাদের অপশান বি, দেখো অপশান বিতে কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তাহলে এই অঙ্কের উত্তর হলো আমাদের কিন্তু অপশান বি। তো আশা করি 3 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 4 নম্বরের অঙ্কটি করি এবারে। তাহলে আমাদের 3-এর বিয়েরটা হলো 4 নম্বর অঙ্ক। তোমরা দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো চলো অঙ্কটা আমরা করে নিই। তো তোমরা প্রথমে এইভাবে লিখবে যে মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ দেখো ক্যাপিটাল আর একক ধরেছে, একটা হচ্ছে স্মল আর একক। তাহলে এবারে আমরা কি লিখবো? আমরা লিখবো দেখো শর্তানুসারে। তাহলে শর্তানুসারে লিখব, দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে 4 পাই আর স্কোয়ার। তা ওপরেরটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর স্কোয়ার, আর নিচে লিখবো দেখো 4 পাই স্মল আর স্কোয়ার। হয়েছে? তাহলে এখানে দেখো আমাদের মান দুটো দিয়ে দিয়েছে 25:16। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো 25/16। এখানে 4 আমরা কাটলাম, এখানে পাই আর এখানের পাই আমরা কাটলাম। তাহলে এখানে আমরা পেলাম ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার সমান সমান 25/16। ঠিক আছে, তো দেখো পরের স্টেপটা আমি করছি। তা এটাকে আমরা এইভাবে লিখে দিলাম ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার দিলাম, আর 25/16 আছে এটা আমরা 25 বর্গ 5, 16 বর্গ 4 তার হোল স্কোয়ার দিলাম। তাহলে কি পেলাম? দেখো স্কোয়ার কেটে গেলে ক্যাপিটাল আর বাই স্মল আর সমান সমান কত হলো? 5/4 হলো। আমাদের এখানে আয়তনটা বার করতে হবে। তাহলে আমাদের আয়তন, তো সুতরাং আয়তন, তো দেখো আয়তনের সূত্র আমরা জানি যে 4/3 পাই আর কিউব, তাই তো। আর এখানে বাই দিতে হবে, দিয়ে আমরা কি লিখবো দেখো 4/3 পাই স্মল আর কিউব সমান সমান, দেখো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর বাই স্মল আর সমান 5/4। তাহলে এখানে আমরা লিখে দেবো 5/4। না, এইটাকে আমাদের এখন লেখার দরকার নেই, জাস্ট এইটাকে দেখো না, 4/3 কেটে গেল, পাই কেটে গেল। এবার আমরা এটাকে ইউজ করবো, দেখো ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল কিউব দিলাম। তাহলে এখানে দেখো ক্যাপিটাল আর স্মল আর এর মান আমরা দেখতেই পাচ্ছি 5/4 রয়েছে। তাহলে 5/4 লিখে তার হোল কিউব দিয়ে দিলাম। 5 কিউব মানে হচ্ছে আমাদের 125,
4 কিউব মানে হচ্ছে আমাদের 64। এটাকে যদি আমরা অনুপাতে লিখি কত লিখব? 125:64। তোমরা অপশান দেখতে পারো, এখানে ডি এর অপশানটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। চলো আমরা 2 দাগের অঙ্কগুলো এবারে করে নিই। তো চলে আসো আমাদের 2 দাগে, দেখো সত্য অথবা মিথ্যা লেখো। তো এই 4টি অঙ্কের মধ্যে যে অঙ্কগুলো আমাদের মুখে মুখে হয়ে যাবে সেগুলো কিন্তু আমি এখানেই করে দেবো, ঠিক আছে? তো 1 দাগের অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দুর 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। তো দেখো এইটা হচ্ছে আমাদের ফলস অ্যান্সার। এটা অঙ্কটা করার দরকার নেই, শুধু একটা কথা তোমাদের মাথায় মনে রাখতে হবে। মাথায় রেখো তোমরা, সেটা কি মনে রাখবে? যে ঘড়ির কাঁটার আবর্তনের ক্ষেত্রে উৎপন্ন কোণটি সব সময় ঋণাত্মক হয়। কি বললাম? ঘড়ির কাঁটার আবর্তনের ক্ষেত্রে উৎপন্ন কোণটি সব সময় কিন্তু ঋণাত্মক হবে, অর্থাৎ মাইনাস হবে। কিন্তু এখানে দেখো 2π, এটা যেহেতু কোনো চিহ্ন নেই, মানে এটা পজিটিভ, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক দেওয়া হয়েছে, কিন্তু এটা হবে মাইনাস। যদি 2π রেডিয়ান হতো তাহলে এই অঙ্কটি কিন্তু আমাদের সত্যি ঠিক হতো, যেহেতু এটা ধনাত্মক নয়, সরি এটা ঋণাত্মক নয়, তার জন্য এটা হলো আমাদের ফলস অ্যান্সার। ক্লিয়ার? এটার জন্য আমাদের কোনো অঙ্ক করার দরকার নেই। চলো আসো 2 নম্বরের অঙ্কটি। এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং এ বিডি সামান্তরিক সি এ ডি। তো এটা আমাদের দেখতে হবে অঙ্কটি। একটা ছোট্ট ছবি আঁকলেই অঙ্কটি কিন্তু হয়ে যাবে। তো ছবিটি আমি কিন্তু ধরো এখানে দিচ্ছি, দেখো এবিসি একটি ত্রিভুজ, তো আমি এখানে একটা ত্রিভুজ এঁকে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? তো এবিসি ত্রিভুজের বিসি বাহুর ওপর, তো নামটা আমরা দিয়ে দিই এ বিসি। এই এবিসি বাহুর ওপর ধরো ডি, ডি একটি কিন্তু বিন্দু। দেখো বলেছে, দেখো এই যে এডি বিসির ওপর লম্ব ঠিকই আছে, কিন্তু বলেছে এবিডি সামান্তরিক যে সিএডি, অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে এই যে উত্তরটি, এটিও কিন্তু এখানে আমাদের ফলস অ্যান্সার হবে। কেন ফলস অ্যান্সার হবে? মন দিয়ে শোনো। দেখো এবিসি ত্রিভুজে, এখানে এবিসি ত্রিভুজে দেখো কোণ এ সমকোণ নাও তো হতে পারে, কারণ দেখো এই কোণটা তো সমকোণ হতে পারে আবার নাও হতে পারে। যদি এই কোণটা যদি সমকোণ হতো তাহলে অবশ্যই আমাদেরকে বলে দেওয়া হতো অঙ্কতে, যেহেতু এই অঙ্কতে দেখো বলাই হয়নি যে এটা সমকোণ কি সমকোণ না, তাই এই কোণ এ সমকোণ নাও হতে পারে, তাই প্রদত্ত বিবৃতিটি এখানে মিথ্যা বলে ধরে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার চলো আমাদের 3 নম্বর অঙ্কটি। তো 3 নম্বর অঙ্কটি এখানে বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে একটা শঙ্কু প্রথমে আমরা এঁকে নিই। দেখো একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, তো দেখো এটা হচ্ছে আমাদের হাইট অর্থাৎ উচ্চতা, এটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। তো অঙ্কটাতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাদা। অবশ্যই এটা সমকোণী ত্রিভুজের মতোই কিন্তু হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তাহলে এইটাই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটি হচ্ছে কিন্তু ট্রু। তো আশা করি এই লজিকটাও তোমরা বুঝতে পেরেছো কেন এটাকে আমরা ট্রু করলাম। 4 নম্বর অঙ্কে চলে আসো। বলেছে দেখো শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তো শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা, সত্যি কি 30 টাকা ক্ষতি হয়েছে কি হয়নি? তাই এই অঙ্কটি আমাদের অবশ্যই সলভ করে দেখতে হবে। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তাহলে দেখো তোমরা 4 নম্বর অঙ্কটি কিন্তু আমি এখানে বই করছি শুভেন্দু ও নৌসাদ। তাহলে আমরা লিখব শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত। তো দেখো এখানে শুভেন্দু ও নৌসাদের মূলধন বলেছে 1500:1000 টাকা। তো কাটাকুটি করো, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, আর 5 দিয়ে কাটলে 5 3 15 আর 5 2 10।
তোমরা এই জায়গাটাকে যোগ করে দাও, 3 যোগ 2 সমান সমান 5। তো দেখো অঙ্কতে কিন্তু বলেছে যে 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি, তাহলে এখানে আমি লিখে দিলাম, দেখো মোট ক্ষতি হয়েছে কিন্তু 75 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হয়েছে, দেখো শুভেন্দুর ক্ষতি হচ্ছে দেখো 75 লিখলাম, ইন্টু এখানে শুভেন্দু ছিল আমাদের 3, তাহলে 3/5, 5 15 75 আর 3 15 45 টাকা। তাহলে শুভেন্দুর কত ক্ষতি হয়েছে, 45 টাকা। তো দেখো আমাদের প্রশ্নে তোমরা দেখে নাও যে এখানে কিন্তু বলেছে 30 টাকা ক্ষতি হয়েছে না, তাহলে এটা আমাদের ফলস অ্যান্সার হলো। তো আশা করি তোমরা 2-এর দাগের অঙ্কগুলো বুঝে গেছো। তো চলো 3-এর দাগে 3টি অঙ্ক আমরা করি। তো চলো 3-এর দাগের 1 হচ্ছে একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π16 পরিমাপের এই কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তা তোমরা এইভাবে লিখবে, 3-এর দাগের 1 মনে করি তো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r সেমি, ঠিক আছে। আর দেখো এখানে বলে দিচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য 5.5 সেমি। তারপরে দেখো অঙ্কটা বলেছে যে দৈর্ঘ্য বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে, তাহলে উৎপন্ন কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান, তাহলে লিখবে তোমরা এইভাবে, কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান, এটাকে আমরা, আচ্ছা এখানে তোমরা এস দিয়ে দেবে, বৃত্তের চাপের দৈর্ঘ্য, আর এটা থিটা সমান সমান π/16, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা জানি যে r সমান সমান s/থিটা, তাহলে r সমান সমান, দেখো এখানে এস বৃত্তচাপের মান হচ্ছে 5.5 আর থিটার মান হচ্ছে দেখো π/16। তো চলো তারপর দেখা যাক কি হয়। তাহলে r সমান সমান 5.5, দেখো এটা তো আমাদের বাই মানে ভাগ, এটা উল্টে গেলে হবে 16/π। তারপরে দেখো r সমান সমান, দেখো এখানে আমি 55 লিখলাম, আর পয়েন্টের জন্য একটা 1 ঘরের জন্য একটা 0 দিলাম, এখানে 16 লিখলাম, পাই মানে হচ্ছে আমাদের 22/7। তাহলে r সমান সমান 55/10 ইন্টু, দেখো 16 লিখলাম, এটা ভাগ চিহ্ন ইন্টু হয়ে গেলে হবে আমাদের 7/22। তো দেখো এটাকে আমরা 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর হচ্ছে 5 11 55, দেখো 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, তাহলে কত হলো, এখানে r এর মান হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার। অঙ্কটায় বলেছিল যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে উত্তর হলো আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 3-এর দাগে 2-এরটা করে নিই। দেখো 2 নম্বর অঙ্কটি এখানে কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে 12 সেমি। দেখো উচ্চতা কিন্তু 12 সেমি বলেছে, আয়তন
বলেছে 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। তো চলো অঙ্কটি আমরা করে নিই। তা এইভাবে লিখবে, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। ডাইরেক্ট তোমরা লিখে দাও শর্তানুসারে। তাহলে এখানে আমাদের বলেছে আয়তন, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান লিখতে হবে কত 100 পাই। ওকে, তাহলে 1/3টা আমরা লিখে দিলাম। তাহলে দেখো এখানে যে পাই রয়েছে, পাইটাকেও আমরা লিখলাম, আর স্কোয়ারটাকেও লিখে দিলাম, কারণ এইচের মানটা আমাদের এখানে বলেছে, দেখো ইনটু দিয়ে আমি 12 লিখলাম, আর এখানে 100 পাই। এইবারে দেখো, আচ্ছা এখানের পাই এদিকের পাই আমরা কেটে দিলাম, তাহলে 3 4 12 লিখলাম, তাহলে হলো এখানে 4r স্কোয়ার সমান সমান 100। পরের স্টেপ, আর স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 100/4, তাহলে আর স্কোয়ার সমান সমান 4 25 100, আর সমান সমান আমরা এখানে লিখতে পারি 25, তাহলে আর এর মানটা এখানে কত হলো 5 সেমি। এটা হলো আমাদের অঙ্কটির অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটি করে নিই। দেখো 3 নম্বর অঙ্ক, দেখো এক্স ইনফিনিটি ওয়াই বাই জেড এবং ওয়াই ইনফিনিটি জেড বাই এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তো চলো অঙ্কটি আমরা করি। তাহলে 3 নম্বর অঙ্ক, তাহলে তোমরা লিখবে দেখো এইভাবে এক্স ইনফিনিটি ওয়াই বাই জেড, তাহলে এক্স সমান সমান এখানে আমরা লিখতে পারি এ ওয়াই জেড। এখানে লিখবে যে এ একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা আর একবার আমরা লিখবো, দেখো এটা যে ওয়াই ইনফিনিটি জেড এক্স, সুতরাং এখানে সুতরাং দিয়ে দেবে যে ওয়াই সমান এটাকে বি ধরি আমরা, বি জেড এক্স, তাহলে এখানে বি একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো সুতরাং এক্স সমান সমান এ ওয়াই জেড লিখলাম। পরের স্টেপ তোমরা দেখো, এক্সের তলায় আমরা এক্স লিখলাম, তারপরে দেখো এখানে আমরা এটাকে লিখে দিলাম, এগুলো সব গুণ চিহ্ন, তাই তো। আর এখানে যে ওয়াই রয়েছে, দেখো ওয়াইয়ের মানটা এখানে কত আছে বি জেড এক্স, তাই তো। ওয়াই মানে হচ্ছে বি জেড এক্স, আর গুণ চিহ্ন কিন্তু আর একটা জেড এখানে কিন্তু রয়ে গেছে, তাই না। তাহলে পরের স্টেপ দেখো এক্স সমান সমান কী পাচ্ছে, দেখো এ বি এক্স আর কি পেলাম জেড স্কোয়ার। তাহলে এবারে পরের স্টেপ দেখো, আমি এই অংশটাকে আমি এদিকে নিয়ে এলাম, এ বি এক্স জেড স্কোয়ার সমান সমান এক্স। আমাকে জেড স্কোয়ারের মান বাড়াতে, জেডের মান বার করতে, এদিকে আনলাম, তা জেড স্কোয়ার সমান সমান দেখো এক্স লিখলাম, বাইরে কী লিখবো
এ বি এক্স, তাই তো? এক্স আর এক্স কিন্তু এখানে কেটে গেল, তাহলে আমরা কি পেলাম? জেড স্কোয়ার সমান সমান 1/b পেলাম। তাহলে জেড সমান সমান প্লাস মাইনাস রুট 1/ab। তাহলে যেহেতু এটা ধ্রুবক তাই আমি এখানে লিখে নিলাম, এটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে জেড একটি প্রমাণিত হলো কি, যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক প্রমাণিত। তো আশা করি এই অঙ্কটি তোমরা সহজেই প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো 4 দাগের কি বলেছে দেখি। তো দেখো 4 দাগের একটি উপপাদ্য দেওয়া হয়েছে, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 49 আর পেজ হচ্ছে 285। ওকে, তাহলে এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও, বেশি বেশি করে শেয়ার করো। আজকে তাহলে ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।